লাইব্রেরির রুমে বসে অফিসের কিছু ফাইল দেখতে ব্যস্ত ছিলেন জামাল খান। সেই সময় নীরা দরজায় নক করে বলল, ভেতরে আসবো বড় বাবা? জামাল তার দৃষ্টি ফাইলের উপরেই স্থির রেখে গম্ভীর স্বরে বললেন, হুম, এসো। নীরা জামালের সামনে এসে দাঁড়াতেই জামাল ইশারায় ওকে চেয়ারে বসতে বললে নীরা বসলো। জামাল ফাইলগুলো বন্ধ করে টেবিলের উপর দুহাত বাজ করে নীরার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমার ভবিষ্যৎ নিয়ে কি কোনো পরিকল্পনা আছে নীরা? নীরা ধীরে স্বরে বলল, আমার অগোছালো জীবনটাকে গুছিয়ে নেওয়ার জন্য এখন নির্বাণ আছে। নির্বাণের যোগ্য মা হয়েও ওকে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করা ছাড়া আলাদা কোনো পরিকল্পনা নেই বড় বাবা। আমাদের সমাজে সিঙ্গেল মাদারদের জীবনে এত সহজ না নীরা। আর এখন পর্যন্ত আমাদের রিলেটিভ থেকে শুরু করে সমাজে যাদের সাথে উঠা বসা করা হয় তারা তো জানেন তুমি অবিবাহিত। তাই তোমার সিঙ্গেল মাদার হয়ে থাকার সিদ্ধান্তটাকে তারা কেউই সম্মান করবে না। আশা করছি আমার কথার মানে তুমি বুঝতে পারছো। নীরা একবার ঢোক গেল। প্রতি উত্তরে কিছু বলার ভাষা সে খুঁজে পাচ্ছে না। জামাল বললেন, অতীতে তোমার সাথে যা হয়েছে এবং মাঝের এই 2 বছর তুমি নিজের পরিবার থেকে নিজেকে ও নির্বাণকে আড়াল করে রেখেছিলে। সব মাথায় রেখে আমরা সবাই চাইছি তুমি নতুনভাবে জীবনটাকে সাজিয়ে নাও। এই বলে জামাল খান একটু থামেন। নীলা চট করে আবার তাকালো জামালের দিকে। জামাল আবারও বললেন, তোমার যদি কোনো পছন্দ থাকে তাহলে নির্ভয়ে নিঃসংকোচে সেই বিষয়ে বলতে পারো। আর না থাকলে আমাদের পছন্দ করা ব্যক্তিটির সাথে সাক্ষাতে একবার কথা বলে দেখতে পারো। নীরা নির্বাকের ন্যায় তাকিয়ে আছে জামালের দিকে। কোনো প্রতিক্রিয়া করতেও যেন ভুলে গিয়েছে সে। কয়েক সেকেন্ড ওভাবেই থাকার পর নীরা নিজেকে সামলে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে বলল, বড় বাবা, আমার সম্পূর্ণ সত্যটা জানার পরেও কি আপনার মনে হয় কোনো ভালো বংশের শিক্ষিত মর্যাদা সম্পন্ন ম্যাচিউর বয়সের ব্যক্তি আমাকে তার জীবনের অর্ধাংশ হিসেবে গ্রহণ করবেন? দুনিয়ায় যেমন তোমার ক্ষতি করে মজা লুটে নেওয়ার মতো জঘন্য ব্যক্তি বাস রয়েছে, তেমনি তোমার সাথে হওয়া সকল অন্যায়কে ফুল হিসেবে গ্রহণ করে সেই ফুল দ্বারা যেন তোমার শরীরে কোনো টোকা না লাগে ও তোমাকে সর্বোচ্চ সুখ দেওয়ার চেষ্টায় ব্যস্ত থাকার মতো ভালো মানসিকতার ব্যক্তিরও বাস আছে। নীরামা। নীরার ছলছল করতে থাকা নয়ন জোড়া থেকে গাল বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রু, যা নীরা সঙ্গে সঙ্গে মুছে নিল। জামাল আবারও বললেন, মানুষ ভালো নাকি খারাপ তা বোঝার জন্য তোমাকে তাদের সাথে মিশতে হবে, তাদের জানতে হবে। যদি তুমি নিজেকে আড়াল করে রাখতে চাও সব সময়, তাহলে সেটা দিবে তোমার সব থেকে বড় নির্বুদ্ধিতার পরিচয়। শেষ একটা কথাই বলবো, নির্বাণের কথা একটাবার ভাবো। ওর তো কোনো দোষ নেই। বাবার স্নেহ ও বাবার পরিচয় থেকে ও কেন বঞ্চিত হবে? আজ বাবা কি জিনিস তা ও বুঝছে না ঠিকই, কিন্তু 2 দিন পর ও যখন বাইরে যেতে শুরু করবে, ছোট বড় যেকোনো পরিবেশে, আর 5 জন বাচ্চাকে তাদের বাবার থেকে আদর স্নেহ পেতে দেখবে, আর ওকে কেউ ওর বাবার কথা জিজ্ঞেস করবে, তখন তোমার কাছে এসে ও প্রশ্ন করবে, কি উত্তর করবে তুমি? আছে কোনো উত্তর তোমার কাছে? জামালের শেষ কথাগুলো যেন ছুরির মতো গেঁথেই বসলো নীরার বুকের ভেতর। কানে বাজছে জামালের করা একটা প্রশ্ন, উত্তর আছে তোমার কাছে? নীরার ঠোঁট জোড়া মৃদুভাবে কাঁপছে, গলা এবারে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। বুকের ভিতরটাতে হঠাৎ করেই কেমন ভারী ভারী অনুভব হলো নীরার, যেন কেউ ওর বুকের উপর পাথর চাপিয়ে দিয়েছে। নীরার ধরে আসা গলা নিয়ে বলার চেষ্টা করলো, আমি আমি কিন্তু সে কথা শেষ করতে পারল না। পরক্ষণেই নীরা ওর বুকের উপর এক হাত চেপে ধরল। জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছে সে অতি কষ্টে। নীরা বলল, বড় বাবা, আমার শ্বাস নিতে শ্বাস। জামাল খান সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন। নীরা বলে। নীরাও ওর চেয়ার থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই হোঁচট খেলো টেবিলের পায়ের সাথে। ওর চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, মাথা ঘুরাচ্ছে। জামাল খান নীরার পাশে এসে দাঁড়িয়ে চিন্তিত কণ্ঠে বললেন, নীরা মা, কি হয়েছে তোমার? নীরা হাঁপাচ্ছে, কোনোভাবেই আর শ্বাস নিতে পারছে না সে। এবার নীরা 2 হাত দিয়ে ওর বুক চেপে ধরে কেমন ছটফট করতে লাগলো আর বলতে লাগলো, শ্বাস নিতে পারছি না। পরপরই নীরা ঢলে পড়লে জামাল খান পাশে থাকায় ওকে ধরে নিলেন এবং চিৎকার করে বলে উঠলেন, কেউ আছে বাহিরে, তাড়াতাড়ি এসো। কয়েক সেকেন্ডের মধ্যেই তাহমিনা ছুটে এলেন লাইব্রেরি রুমের ভিতরে। জামাল ও তাহমিনার পাশের রুমটা লাইব্রেরি রুম হওয়ায় দেরি হলো না তার আসতে। তাহমিনা নীরার গালের উপর হালকাভাবে চাপড় মেরে বললেন, নীরা, ও মা, কি হয়েছে তোর? চোখ খোল মা। তুমি ওর পা জোড়া ধরো, ওকে শুইয়ে দিতে হবে। মনে তো হচ্ছে সেন্সলেস হয়ে গিয়েছে।
তাহমিনা তেমনটাই করলেন। ওনারা দুজনে দৌড়ে নীরাকে তাদের রুমেই এনে বিছানায় শুইয়ে দিলেন। হঠাৎ তাদের রুম থেকে জোরে জোরে কথা বলার আওয়াজ আসা আতশি ও শিউলি ছুটে এলেন সেখানে। আসতেই বিছানায় নিজের মেয়েকে অচেতন অবস্থায় থাকতে দেখে আতশি নীরার মাথার পাশে বসে বললেন, কি হলো হঠাৎ আমার মেয়েটার? সেন্স হারালো কি করে? জামাল খান পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন তাদের পারিবারিক ডাক্তারকে আসতে বলার উদ্দেশ্যে। তাহমিনা বলল, জানি না কি হয়েছে হঠাৎ ওর। ভালো মেয়ে ওনার সাথে কথা বলার জন্য লাইব্রেরি রুমে গেল। এরপর হঠাৎই উনি চিল্লিয়ে ডাকতে শুরু করলেন। গিয়ে দেখি নীরা ওর সেন্স হারিয়েছে। শিউলি বেডসাইড টেবিলের ওপর থেকে পানির গ্লাসটা নিয়ে তাহমিনার দিকে এগিয়ে দিয়ে বললেন, ওর চোখে মুখে একটু পানির ছিটা দাও তো বড় ভাবি, সেন্স ফিরে কিনা। তাহমিনা তেমনই করলেন, কিন্তু নীরার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া এলো না। ইতিমধ্যে খানবাড়ির বাকি সদস্যরা জমা হয়েছে জামাল তাহমিনার রুমে। নির্বাণ নির্জরের কোলে ছিল। ছোট্ট নির্বাণ নীরার বুজে থাকা মুখের ওর দিকে তাকিয়ে আছে। এই ভিড়, সবার মলিন মুখ দেখে বোঝার চেষ্টা করছে কি হয়েছে এখানে। ইলমা ও অনু একপাশে দাঁড়িয়ে আছে। পিহু এগিয়ে এসে দাঁড়িয়েছে আতশির পাশে। জামাল গম্ভীর স্বরে বললেন, আমরা কথা বলছিলাম, হঠাৎ এই নীরার শ্বাস নিতে কষ্ট হতে শুরু করলো। তার কয়েক সেকেন্ডের মাঝেই নীরা অজ্ঞান হয়ে গেল। আমি ডাক্তারকে আসতে বলেছি। তোমরা সবাই শান্ত হও। নির্বাণ নির্জরের কোল থেকে ঝুঁকছে বিছানার দিকে। হাত ইশারায় বলছে, মাম্মাম, আমি মাম্মাম যাব। নির্জল, মামা নামাও, নামিয়ে দাও মাম্মাম। নির্জর বলল, মাম্মাম এখন ঘুমাচ্ছে বাবা, এখন যেতে হবে না। নির্বাণ আবার জোরাজুরি করতে শুরু করলো। তাহমিনা বললেন, আসতে দাও ওকে নির্জর, হয়তো ছেলের স্পর্শ পেলে নীরার সেন্স দ্রুত ফিরে আসবে। অগত্যা নির্জর নির্বাণকে বিছানার উপর নামিয়ে দিলে নির্বাণ হাঁটু মুড়ে অবস্থাতেই এগিয়ে গেল নীরার একেবারে কাছে। নীরার বুকের উপর মাথা নুইয়ে দিয়ে বলল, মাম্মাম, ও মাম্মাম, মাম্মাম, ওঠো মাম্মাম, আমি আর দুষ্টুমি করব না। দেখো মাম্মাম। ছোট্ট নির্বাণের মুখেও আদৌ স্পষ্ট কথাগুলো শুনে সকলের ঠোঁটে হালকা হাসির রেখা ফুটে উঠল। প্রায় আধ ঘন্টা পর খানবাড়ির পারিবারিক ডাক্তার এলেন নীরাকে চেক আপ করার জন্য। তিনি নীরাকে চেক আপ করছেন। এদিকে তার উপস্থিতি একজনের মধ্যে বড় জ্বর তুলে দিয়েছে যেন। সে একজন আর কেউ না, এবারের সুপুত্র নির্ঝর খান। কারণ বাংলো বাড়িতে থাকাকালীন অনু যখন অসুস্থ হয়ে গিয়েছিল, তখন এই ডাক্তারের কাছে নির্ঝর অনুকে ওর হবু বউ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। আজ এখানে এই বাড়ির প্রায় সবাই উপস্থিত আছে, এমনকি স্বয়ং অনু। যদি ডাক্তার মশাই সকলের মাঝে চেপে থাকা সত্যের হাড়িটা খোলসা করে ভেঙে দেন, তাহলে নির্জরের জন্য যে এই বাড়ি ও বাহির দুই জীবনই জাহান্নামের রূপ নিবে, তা আর বলে বোঝাতে হবে না কাউকে। নির্জর ওর দাঁত দিয়ে নখ কাটতে কাটতে তেজের পাশে এসে দাঁড়িয়ে ওর দিকে হালকা ঝুঁকে ফিসফিসিয়ে বলল, তেজ ভাই, ডাক্তার আঙ্কেল তো আমাকে মারার টিকিট নিয়ে হাজির হয়েছেন। কি করব? তেজ হালকা বিরক্তি নিয়ে বলল, তোর আবার কি হলো ডাক্তার আঙ্কেলকে নিয়ে? ভুলে গিয়েছো লাস্ট টাইম বাংলো বাড়িতে কি গুল পাকিয়ে এসেছি আমি? তৎক্ষণাৎ তেজের পুরো বিষয়টা স্মরণ হলে তেজ দাঁত কিরমিরিয়ে বলল, এই মুহূর্তে আমার নিজেরই ইচ্ছে করছে চিল্লিয়ে তোর কীর্তি ফাঁস করে দেই। নির্ঝর বলল, তুমি যদি আমার কীর্তি ফাঁস করে দাও তাহলে আমিও বলে দেব, তলে তলে তুমি শুধু সাধু বাচ্চা না, তুমি একজন গভীর জলের মাছ। কি, শেষ পর্যন্ত তোর থেকেও ব্ল্যাকমেইল হজম করতে হবে? নির্ঝর ওর ৩২ পাটির দাঁত বের করে হেসে বলল, না না, তা করবে কেন? আমি তো এমনিই বললাম, এখান থেকে বের হতে দে একবার। এর হিসাব তোকে গাছের সাথে উল্টো লটকিয়ে প্যান্ট খোলা অবস্থায় কাটানোর ব্যবস্থা করব আমি। নীরজার সঙ্গে সঙ্গে নাক ছিটকালো তেজের কথা শুনে। পরপরই তেজ ইলমার পাশে দাঁড়িয়ে বলল, অনুকে নিয়ে একটু বাহিরে আসুন তো। ইলমা ভ্রু উঁচিয়ে বলল, কেন? আসুন, তারপর বলছি। অতঃপরই ইলমা অনুকে নিয়ে বাহিরে এলো, আর পিছন পিছন তেজ ও নির্জরকে নিয়ে বাহিরে চলে এলো। ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই অনু বলল, কি হলো আপা, হঠাৎ এখানে আনলে যে? তেজ আর নির্ঝর ওদের পিছনে এসে দাঁড়ালো। তেজ বলল, নির্ঝরের নাকি মাথা ব্যথা করছে খুব। ইলমা আর অনু ওদের দিকে তাকালো। নির্ঝর হাসি মুখে দাঁড়িয়েছিল। তেজের কথা শুনে সঙ্গে সঙ্গে দু হাতে নিচের মাথা চেপে ধরে বলল, হ্যাঁ, আমার মাথাটা মনে হচ্ছে ফেটে যাবে, কি ব্যথা। বলতে বলতে নির্ঝর গিয়ে বসলো সোফায়। তেজ বলল, ইলমা, আপনি তো খুব ভালো কফি বানাতে পারেন, একটু কড়া করে ১ কাপ কফি বানিয়ে দিলে বেচারাটারও উপকার হতো। নির্জন আর চোখে অনু ইলমার দিকে তাকাচ্ছে আর এক হাতে নিজের মাথা চাপছে। ইলমা বলল, হঠাৎ এমন অসহনীয় ব্যথা, যখন তখন ডাক্তারকে দেখিয়ে নিলেই ভালো হবে মনে হচ্ছে।
ডাক্তার তো এসেছেনই নীরাকে চেক আপ করতে। নির্ঝর দ্রুত স্বরে বলল, না না, তার দরকার নেই। আপনি বরং তেজ ভাইয়ের কথাটাই মেনে নিন ইলমা। কষ্ট করে এক কাপ কফি বানিয়ে দিন আমায়। এতেই সেরে যাবে হয়তো মাথা ব্যথাটা। ইলমা আর কথা বাড়ালো না, রান্নাঘরে চলে গেল কফি বানানোর উদ্দেশ্যে। অনু বলল, আমার কি কাজ এখানে? তেজ বলল, তুমি তো ইলমাকে ছাড়া এ বাড়ির কোথাও তেমন কমফোর্ট ফিল করো না, তাই ইলমা তোমাকেও এনেছে নিজের সাথে। নির্ঝর বেহায়ের মতো বলল, অনু, যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমার মাথাটা একটু টিপে দিবেন। খুব ব্যথা করছে, এজন্য বললাম, নয়তো বলতাম না। অনু খানিক অবাক হয়ে বলল, আমি? হ্যাঁ, আপনি। তেজবাই তো পুরুষ মানুষ, আর ওর হাতটাও শক্ত। অমন শক্ত হাতে মাথা টিপে নিলে মনে হবে আমার ওপর কেউ ড্রিল মেশিন চালাচ্ছে। ব্যথা কমার বদলে আর বেড়ে যাবে। আপনি তো মেয়ে মানুষ, বয়সও কম, আর হাতটা নিশ্চয়ই নরম হবে। শেষ দুটো লাইন খুব আস্তে বলল নির্ঝর, যা অনু শুনতে পারল না, কিন্তু তেজ ঠিকই বুঝতে পেরেছে। কি বলতে পারে নির্ঝর দাঁতে দাঁত চেপে বিড়বিড়িয়ে বলল, সুযোগে সদ্ব্যবহার করছিস কর। একবার একলা পাই, এই শক্ত হাত দিয়ে তোর গলা টিপে দিব আমি, শালা শুয়োর। অনু আর উপায় না পেয়ে নির্ঝরের পিছনে গিয়ে দাঁড়িয়ে বলল, ভালোভাবে হেলান দিয়ে বসুন, আর মাথাটা ঠেকান সোফার সাথে, আমি টিপে দিচ্ছি। নির্ঝর তেমনই করলো। অনু নির্ঝরের কপাল স্পর্শ করতেই ওর সর্বশরীর যেন শিরশির করে উঠল। চোখ বন্ধ করে নিল নির্ঝর। অনু খুব সুন্দরভাবে নির্ঝরের মাথাটা টিপে দিচ্ছে। আতসী চিন্তিত কণ্ঠে ডাক্তারকে জিজ্ঞেস করলেন, ডাক্তার ভাই, আমার মেয়েটার কি হয়েছে? ডাক্তার শান্ত স্বরে বললেন, আপনারা একটু শান্ত হন। ওভার স্ট্রেসের কারণে নীরার প্যানিক অ্যাটাক হয়েছে। ডাক্তারের কথায় সবাই কিছুটা অবাক হলেন। আতসী বললেন, নীরার এমন সমস্যা তো ছিল না আগে, তাহলে হঠাৎ? তাহমিনা শব্দ করে শ্বাস ফেলে বললেন, আগে তো ওর জীবনে কোনো সমস্যা ছিল না, আর না কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করতে হয়েছে ওকে। নীরা মা সবসময় হাসি খুশি থাকতো। ডাক্তার বললেন, হয়তো মানসিক এই চাপটা নতুন তৈরি হয়েছে, তাই এমনভাবে শ্বাস নিতে কষ্ট হয়েছিল। আর এরপর সেন্সলেস হয়ে গিয়েছে নীরা। এখন আর চিন্তার কিছু নেই, আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, ঘন্টাখানেকের মধ্যে ওর সেন্স আপনা আপনিই ফিরে আসবে। তখন তরল কিছু খাবার খাইয়ে ওষুধগুলো খাইয়ে দিবেন ওকে। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে নীরা। আতসী কান্না ভেজা গলায় বললেন, ভবিষ্যতে ওর কোনো বড় সমস্যা হবে না তো? না, তবে ওকে এখন থেকে মানসিকভাবে একদম প্রেসার দেওয়া যাবে না। খেয়াল রাখবেন ও যেন কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তায় না করে। ওর পাশে সবসময় কেউ একজন অবশ্যই থাকবেন, আর যতটা সম্ভব ওকে শান্ত পরিবেশে রাখবেন। ইলমা কফি বানিয়ে এনে নির্ঝরকে দিল। নির্ঝর সোজা হয়ে বসে তা পান করতে করতে বলল, সত্যি আপনার বানানো কফির স্বাদ অসাধারণ ইলমা। অনু নির্ঝরের পিছন থেকে সরে ইলমার পাশে এসে দাঁড়ালো। তেজ বলল, নির্ঝর, এখন রুমে যা তুই, বিশ্রাম নেওয়ার দরকার তোর। নির্ঝর তেজের দিকে তাকিয়ে তেজের ইশারা বুঝতে পেরে বলল, হুঁ হুঁ, আমার তো মাথা ব্যথা ছিল, যাই গিয়ে বিশ্রাম করি। এই বলে নির্ঝর ছুটল ওর রুমের দিকে। তেজ ইলমাকে বলল, আপনিও অনুকে নিয়ে রুমে যান ইলমা, অনুরও বিশ্রামের প্রয়োজন। অনু বলল, নীরা আপুর অবস্থা কেমন হলো শুনতাম একটু। আমি জানিয়ে দিব, ডাক্তার চেক আপ করছে তো, ওখানে বেশি ভিড় না করাই ভালো। ইলমা আর কথা বাড়ালো না। ওরা চলে গেল ওদের জন্য বরাদ্দকৃত রুমের উদ্দেশ্যে। তেজ যেন হাফ ছেড়ে বাঁচল। সোফার উপর গা ছেড়ে দিয়ে বসলো সে। পরক্ষণেই ডাক্তার সাহেব জামাল খানের সাথে বেরিয়ে এলেন নীরাকে রাখা ওদের রুম থেকে। ড্রয়িং রুমে তেজকে ওভাবে বসে থাকতে দেখে ডাক্তার বললেন, কি খবর তোমার তেজ বাবা? তেজ তৎক্ষণাৎ ঠিকঠাক ভাবে বসে হাসি মুখে বলল, এই তো ভালো আছে আঙ্কেল। তোমাকে দেখে তো আমি প্রথমে চিনতেই পারিনি। পোশাক পরার ধরন পরিবর্তন করেছো, এজন্য একেবারেই অন্যরকম লাগছে তোমায়। জামাল বললেন, আজকালকার জেনারেশনের ছেলে মেয়েদের মন ও রুচির পরিবর্তন হতে সময় লাগে না ডাক্তার। হুম, ঠিক বলেছেন জামাল ভাই। তবে এই বেশেই তেজ বাবাকে বেশি ভালো লাগছে, স্মার্ট লাগছে। তেজ কেবল স্মিত হাসলো, কিছু বলল না। ডাক্তার আবার বললেন, নির্জয় বাবাকে দেখছি না যে, কোথায় ও? জামাল বললেন, একটু আগেই তো ছিল নীরার ওখানে। এরপরেই কই গিয়েছে জানো তুমি সেই বিষয়ে কিছু? তেজ তেজ ওর হৃদয়ের মাঝে হালকা বাজ ফেলে ঠোঁট কামড়াতে কামড়াতে বলল, জানি না বাবা, কই যে গিয়েছে। ডাক্তার বললেন, সেদিন বৌমার সাথে পরিচয় করা হয়নি, সেই বিষয়ে খোলসা করে কথাও বলা হয়নি। তো কবে হচ্ছে ওদের বিয়ে? ডাক্তারের সরাসরি করা এমন প্রশ্নে তেজের মুখ হা হয়ে গেল। এত সময় ধরে এত তোড়জোড় চালালো যেই বিষয় নিয়ে, তা বুঝি এবার জামালের সামনে খোলসা হয়ে যায়? তেজ মনে মনে বলল, কি করব এখন? কি বলবো? কি করা যায়? কি করা যায়? তখনই পিছন থেকে তাহমিনার কণ্ঠ ভেসে এলো, শুনছেন, বাবা আপনাকে ডাকছেন।
জামাল সেদিকে তাকিয়ে ছোট্ট করে আসছি বললেন। ডাক্তার বললেন, আপনি যান জামাল ভাই, দেখেন জ্যাঠামশাই কি বলে। আমাকে আর এগিয়ে দিতে হবে না। বৌমার সাথে পরিচয় হতে চাইলেন। অত সব ঝামেলার মধ্যে আর তা করানো হলো না। আসুন একবার এদিকে, বৌমা নীরার কাছেই আছে। তেজ মনে মনে বলছে, না বলুন ডাক্তার আঙ্কেল, দ্রুত না বলুন, আর কেটে পড়ুন এখান থেকে। ডাক্তার বললেন, না ভাই, আজ থাক। 1 ঘন্টার ভিতরে আমায় ক্লিনিকে যেতে হবে। একটা অপারেশন আছে, অন্য আরেকদিন পরিচয় হওয়া যাবে না হয়। আচ্ছা ঠিক আছে। অতঃপর ডাক্তার খানভিলা থেকে বেরিয়ে গেলেন আর জামাল চলে গেলেন নীরার কাছে। তেজ ওর বুকের উপর হাত রেখে শব্দ করে কয়েকবার নিঃশ্বাস ছেড়ে বলল, জানটা মনে হয় হাতের উপর রাখা ছিল এত সময়, বের হয়ে যায় নাকি ভিতরে আসে দুইয়ের মাঝে ঝুলছিল। অবশেষে বাঁচলাম। এই নির্ঝরটার জন্য অল্প বয়সে আমাকে দুনিয়া ছাড়তে হবে, যা বুঝতেছি। এই বলে তেজ টি টেবিলের উপর থেকে পানির বোতলটা নিয়ে কেবল একবার পানি মুখে নিড়িচ্ছিল। তখনই ইলমা সেখানে এসে দৃঢ়স্বরে বলল, কি গোল পাকিয়েছেন আপনারা দুই ভাই মিলে তেজ? কি নিয়ে এত রাগ ডাক চলছে আপনাদের? ইলমার প্রশ্নে শোনা মাত্র সব পানি তেজের নাকে মুখে উঠে গেল। তেজ কাশতে শুরু করলে ইলমা এগিয়ে এসে তেজের মাথা ও পিঠে হালকা হাতে মালিশ করতে শুরু করলো।